হাতে এক গ্লাস জল নিয়ে ঝুল বারান্দার দিকে চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। আর আমার এই নতুন ব্লগে আমার নতুন পুরনো কাছে দূরে যেখানে আমার যত বন্ধুরা আছে সবাইকে জানাই স্বাগত। আর এই একটা প্রত্যেক দিন বৃষ্টি বাদলের দিন তো রাতের বেলা হলে স্লাইডিংগুলো টেনে দিই, সকাল হলে আবার খুলে দিই। আর টপগুলো যে প্লেটের মধ্যে রেখেছি তার মধ্যে জল জমে রয়েছে, জমা জলগুলো ফেলে দিলাম। আর এই দেখো আমার বাবুসোনার রুম। বাবুসোনা তো নেই, তোমরা তো জানো যে ঘুরতে গেছে। বাবুসোনা ঘরে জানলা দরজাগুলো গতকাল রাত্রেবেলা বন্ধ করে দিয়েছিলাম। সাইড বালিশগুলো না এই একটা ঝামেলা জানো তো, পড়াতেও যেমন অসুবিধা আবার বের করতেও অসুবিধা। এর জন্য সহজে সাইড বালিশের ওয়ারগুলো কাচা হয় না। ছেলের রুমের বিছানার চাদর, তারপরে পিলো কভার টভারগুলো তুলে বিছানাটাকে একটু আরেকটা চাদর পাতবো। আর এই যে বেরিয়েছে এগুলো কাচবো। মিঠুকে এখন পরিষ্কার করলাম না, ওর সে পেয়ারার মধ্যেই দিয়ে আসলাম বিস্কুট, খেয়ে নিক একবারে পরিষ্কার করবো। আর আমাদের ওকে এখনও ডাকিনি, কী বলতো ছেলে নেই, সারাদিনই তো ওকে দোকানে বসতে হবে, রেস্ট হবে না। বাবু থাকলে যেমন দুজনে অল্টারনেটিভ করে বসে। শাশুড়ি মায়ের চাটা দিয়ে আসি, এবার বাজারে চলে যাবে। এটা তুলবো, এগুলো রেখে দেবো। চাটা দিয়ে সেটা ফুটতে থাকুক। এই চাটা খেয়েছিস বিস্কুট মিঠু? দরজাটা দিয়ে গিয়ে চা খেতে বসি, নাহলে বিড়াল এসে ঘুরবে। দেখো পর্দার স্ট্যান্ড থেকে যেটা পারলাম, এটা না আমাদের দোকানে কাউন্টারে পাতা থাকে, বেশ মোটা ধরনের। আর এতটা তেল চিটে হয়েছিল, গতকাল সন্ধ্যাবেলায় গরম জল করে কেচে দিয়ে বাইরে যেই জল ঝরে গেছে, রাতের বেলা আমি পর্দার স্ট্যান্ডে দিয়ে দিয়েছিলাম। চা খেতে বসে আর দুজনের গল্প হয়নি। আমি চা খেয়ে ওর মতো চলে গেল, আর আমি আমার সংসারের কাজে লেগে পড়লাম। বাবুর রুমেই ঢুকে, বাবুর রুমে তো চাদর পিলো কভারগুলো সরিয়ে দিয়েছি, এখন খাটটা পরিষ্কার করছি। আর দেখো এই ডান্ডাটা না ঘাটটা বেঁকে যাচ্ছে। খাটের এই জায়গার সাইডগুলো খুব একটা ধুলো পড়েনি, এই রুমটা না খুব একটা ধুলো পড়ে না। আর এই টেবিলটা পরিষ্কার করতে আসলে না খুব সাবধানে করতে হয়। ওয়াইফাই কানেকশানের এটা দেখো কি আলতোভাবে করছি, কোনো কারণে যদি তার খুলে যায় তাহলে আমাকে কি করতে হবে, এই 10-11 দিন বসে থাকতে হবে হা করে। কাজ করতে গিয়ে হঠাৎ খেয়াল আসলো যে গান শুনে আমি কাজগুলো করি। অনেক দিন ধরে টিভি দেখি না, তবে না এখন টিভি দেখবো না, কানে তো গান শুনতে পারবো। গুরুদেবের গানটা ভবসাগর তাড়ানো, সেই গানটা ছেড়ে দিয়ে আমি বাদবাকি কাজগুলো শুরু করে দিলাম। এমনিও গান শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে, তা ভাবলাম একটু ঠাকুরের গানটাই ছেড়ে নিই। আর এই যে বিছানার চাদর, এই চাদরগুলো কিন্তু ছেলে থাকলে পাতা যায় না, ওর জন্য একেবারে রং চটা পুরনো একটু নরম টাইপের চাদর পাততে হয়, এগুলো তোলাই থাকে। তা ভাবলাম ঘরটা না একটু ক্লিন করে রাখি, ভালো লাগবে। কী বলো তো, কাজে নিজেকে ব্যস্ত রাখতে চাইছি, যাতে আমি বসার সময় না পাই। একটা এই কাজ ওই কাজ করছি, ভালো লাগছে না জানো তো। করছি একটা ওই করতে হবে এই কাজগুলো, বাড়তি কাজ, সেটা যে বাড়তি সেটাও ভাবি না, ভাবছি করি তো, এইরকম একটা মনোভাব, বুঝলে তো। কোনো একটা তাড়াহুড়া বা কিছু করবো যে সেটা লাগছে না। কেননা এতক্ষণে পেছন থেকে কতবার ডাকতো, মা কী টিফিন আনবো, মা কী করবো। তা আমি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখারই চেষ্টা করছি। এর আগের বারও তোমাদের বলেছি যে কোথাও গেলে আমি প্রচুর প্রচুর কাজ বের করি, তবে খুব একটা করব না, কারণ এই কিছুদিন আগেই তো জ্বর থেকে উঠলাম। এই সাইডগুলো পরিষ্কার করে নিলাম। সাইডের এই বিটগুলো না জল ন্যাকড়া দিয়ে মুছলে কালো হয়ে যায়, তাই এইভাবে ঝেড়ে দিলাম।
যেতে কত বেলা হয়ে গেল, আমাদের ওকে টিফিন দিতে হবে। আমার শাশুড়ি মা ডাকছে, বাজার থেকে এত তাড়াতাড়ি চলে এসেছে, দেখি কিসের জন্য ডাকছে। 10:30 বাজে। হ্যাঁ যাচ্ছি। রায়দিকে রিলিজ করবো, রায়দিকে রিলিজ রায়দিকে মাছ এনেছে, দেখালাম তো তোমাদের রায়দিঘির ইলিশ। আর অতগুলি ইলিশ তো আমাদের রাখবো না, ভাইয়ের বউ আসবে, ও কটা নিয়ে যাবে। আমি ততক্ষণে কটা ভিজিয়েছি, কেচে মেলে দিয়ে আসি। পাতলা পাতলাগুলো, চাদর কাঁথা টাতাগুলো আজকে দিয়ে যাবো না। এক বালতি কেচে তো নিয়ে আসলাম। আকাশের যা অবস্থা, কি আর করবো, কেচে তো নিয়েছি। ভিজিয়ে আনলে না ভারী হয় তো, হাঁপিয়ে গেছি। আর এই যে এই ফুল গাছটা মেলে দিয়ে নিচে যাই, ওর খিদেও পেয়ে গেছে। কি কাজ করলাম সকাল থেকে, দেখো কি ভালো লাগছে। গাছটা পুরো একেবারে সাদা সাদা ভর্তি হয়ে গেছে। দেখো আকাশের দৃশ্যটা, দেখো, দেখেছ? নিচে এসে ঝটপট ওকে একটা ডিম পরোটা করে দিই, আর একটু পেঁয়াজ কেটে দিলে হয়ে যাবে। রুটি করলে তরকারি করতে হবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই বাবুদের কথা জিজ্ঞাসা করেছো, আমার বাবু যে ঘুরতে গেছে, কেমন ঘুরছে, দিদিভাই কেমন আছে। কি বলবো তোমাদের, প্রথম দিন ওদের সঙ্গে, মানে প্রথম দুটো দিন ছেলেগুলোর সঙ্গে যা সমস্যা হয়েছে, আর কি বলবো তোমাদের, ওদের কত টাকা মানে খেসারত দিতে হয়েছে সেটা বলবো। ঘুরতে গিয়েই যদি এক জায়গায় এই রকম সমস্যায় পড়তে হয়। আর আগে জানতাম যে ফ্লাইটে অনেক সুবিধা, এখন এই ফ্লাইটে গিয়ে এই রকম সমস্যায় যে পড়তে হয়েছে, কি আর বলবো তোমাদের। ভাবছি কেন কাটলাম, দুটো দড়ি ভর্তি জামা কাপড়। বাইরে মুষলধারা বৃষ্টি পড়ছে, আর মন খারাপ করে লাভ নেই। তবে না, আবার কিছুক্ষণ পরই একটু রোদ উঠেছে, জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছে। আর এই বৃষ্টির জন্য দেখো অর্ধেক ফুলই নষ্ট হয়ে গেছে। ঠাকুরঘর মুছে, ঠাকুরের বাসন টাসন মেজে পুজো দিতে বসে পড়লাম। আর ফুলগুলো দেখে ভাবলাম যে এ কটা ফুল, কিন্তু যা আছে তাই দিয়েই, ওই যে বৃষ্টি হচ্ছে সেটাই তোমাদের বললাম। আর বলো না, ছেলেগুলো তো ঘুরতে গেছে এয়ারপোর্টে, ছেলেগুলো এমনভাবে হেনস্থা হয়েছে কি বলবো। ওদের মানে মনে যে আনন্দটাই, এই যে ইলিশ মাছ ওই দেখালাম তো তোমাদের, সেই ছেলে গতকাল তো আমাকে কিছু বলেনি, আজকে বলছে। আমার তাই মানে কি অবস্থা বলছি, কারণ ইলিশ মাছ বেগুন দিয়েই করবো। আর এই যে ইলিশ মাছের এগুলো কেউ খাও কিনে যায় না, আমাদের ও আবার ভালো খায় ভাজা করলে। বেগুন দিয়ে ঝোল করব। আর বেগুনগুলো খুব সুন্দর, দেখো। ছেলেগুলোর চিন্তা করছি, হেনস্থা মানে কি পৌঁছে গেছে, কিন্তু এয়ারপোর্টে যে বলে, ছেলে বললো মা আমার একটা অভিজ্ঞতা হয়ে গেল। মানে কি পরিস্থিতি, বাবা মানে টাকা দিয়ে টিকিট কেটে ফ্লাইটে যেতে গেলে এত সমস্যা। বেগুনগুলো সুন্দর। ছেলের বন্ধুদের গ্রুপটা এই দেখো, ওরাই ঘুরতে গেছে। আর এখন যে ঘটনাটা আমি তোমাদের বলবো, যেই ছেলেটা সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে, ওর সাথেই ঘটেছে।
মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখন ওই যে ছেলেগুলোর কথা বললাম না, চলো রান্না করতে করতে তোমাদের কথাটা শেয়ার করি, তোমাদেরও একটু অভিজ্ঞতা হবে। দেখো ওরা তো ইন্ডিগো যে ফ্লাইট, হ্যাঁ সেটাতে গেছে। এবার দমদম এয়ারপোর্টে ওরা 12 জন গেছে। যাওয়ার পর ওর যে মানে আমার ছেলে তো এই প্রথমবার, ওরা 12 জনের মধ্যে ওদের মনে হয় 3-4 জনের আগে ঘোরা, মানে কয়েকবার প্লেনে চড়েছে, কিন্তু আর বাদবাকিরা সব এই প্রথমবার। তা ওর যে বন্ধুটা এর আগে 2-3 বার ফ্লাইটে গেছে, সেই বন্ধুটারই অ্যাটাচির মধ্যে একটা পাওয়ার ব্যাংক ও ভরে নিয়েছিল। তারপরে এয়ারপোর্টে সব চেকিং করার পর ওটা একটু বলছিল যে না এটা হবে না, বা কিছু একটা সমস্যা হচ্ছিল। তখন ওদের আরেকটা বন্ধু গিয়ে সব সই টই করলো। তখন বললো যে ঠিক আছে সব ওকে, বলে যে অ্যাটাচিগুলো যেখানটায় রাখে, মানে আমি তো অতটা আমার অভিজ্ঞতা নেই এয়ারপোর্ট সম্বন্ধে, ছেলে বললো সেটাই শুনলাম। ছেলে তো আমাকে মানে যাওয়ার পর কথাগুলো বলেনি, পরে বললো আমি টেনশন করব বলে। তা এবার সেই বন্ধুর একটা লাগেজটা যখন নাকি বললো যে তো মানে যেখানে থাকে ওরা জানে যে সব ঠিক হয়ে গেছে, সই টই নিল ঠিল সব কিছু, বললো না ঠিক আছে পৌঁছে যাবে। এবার ওরা চণ্ডীগড়ে গিয়ে 12 জন নেমেছে। নামার পর ওখানে সবার লাগেজ পেয়েছে, ওর ওই বন্ধুটার লাগেজ অ্যাটাচিটা আসেনি। ওরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে ফোন করে যে ওদের লাগেজটা কোথায়, বললো লাগেজটা তো অন্য কোথাও চলে গেছে, সেটা তো এখন মানে পাওয়া যাবে না, রাত 9টা আসবে। তখন ওরাকে ওই এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবে 9টা পর্যন্ত। ওরা তখন হোটেলের নাম, মানে যে হোটেলটায় উঠবে সে সমস্ত কিছু অ্যাড্রেস দিয়ে মানে ওরা চলে গেল। তা বললো যে 9:30টায় গাড়ি পাঠাতে হবে, তাতে দিতে হবে, মানে লাগেজটা ওরা পাঠিয়ে দেবে এয়ারপোর্ট থেকে। ও মা, রাত বাজে 9:30টায় ওরা গাড়ি পাঠালো। সে প্রথমে ফোনে ওরা বললো 4,000-5,000 লাগবে, এরকম চণ্ডীগড় চলে গেছে। তারপরে বললো যে দিল্লি চলে গেছে, এক জায়গার কথা বলছে। রাত 9:30টায় গাড়ি পাঠানোর পর গাড়িওয়ালা আবার ফোন করে বলছে যে লাগেজ রাতের বেলা দেবে না, দেবে হচ্ছে কালকে সকালে। এই করে করে অ্যামাউন্ট বাড়াতে বাড়াতে লাগেজটা লাস্টে যেন সামান্য পাওয়ার ব্যাংকটার জন্য লাগেজটার মধ্যে ছেলেটার জামা কাপড় সমস্ত কিছু, জামা কাপড় অ্যাডজাস্টিং করে সবাই মিলে পরা যায়, কিন্তু লাগেজটার জন্য টাকার অ্যামাউন্ট বাড়াতে বাড়াতে জানো লাস্ট মুহূর্তে 13,000 টাকা মানে নিয়ে তারপরে ওই লাগেজ মনে হয় মানে যে অ্যাটাচির মধ্যে মনে হয় 13,000 টাকার জামা কাপড়ও ছিল না, আর ওই পাওয়ার ব্যাংকটা ওরা রেখে দিয়েছে। আর ওই 13,000 টাকা মানে প্রথম দিন আমার ছেলেরা গেল যে হোটেলে ছিল, তারপর দিন হোটেল ছেড়েছে অন্য হোটেলে গেছে, সেইখানে এসে মনে হয় লাগেজটা পৌঁছে দিয়েছে। আমি যখন মানে শুনলাম, আমি এইরকম ঘটনা, বাবু বলে মা আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে সাইড ব্যাগে মোবাইল পাওয়ার ব্যাংক এসব নেওয়া যায়, কিন্তু অ্যাটাচির মধ্যে কোনো পাওয়ার ব্যাংক বলো, পাওয়ার ব্যাংক একটা ছোট্ট। আর ওই বন্ধুটা কিন্তু কয়েকবার ঘুরেছে গেছে ফ্লাইটে, কিন্তু এই রকম এবার গ্রুপে যদি কারোর সঙ্গে এরকম হয়, মানে ওদের যে কি অবস্থা, ওদের মনটা খারাপ, মানে টাকার অ্যামাউন্টটা খালি বেড়ে 13,000-এ তারপরে ওই অ্যাটাচিটা দিল। চিন্তা করতে পারো কি অবস্থা। এর থেকে যেন আমার ওই ঠাসাঠাসি করে ট্রেনে যাওয়াই ভালো। এবার অনেকে হয়তো বলবে হ্যাঁ এই জেনে শুনে এগুলো কেন নেয়, পাওয়ার ব্যাংক ওটা কী হতে পারে। আর এই যে আমি কথা বলতে বলতে আমার বললাম না ভাইয়ের বউ আসবে, মা শাশুড়ি মা অনেকগুলো মাছ এনেছে, ও মানে আমার ভাইয়ের ছেলেটাও ইলিশ মাছ খুব ভালো খায়, তার ওই জন্যই এসছেও। তা ওর সঙ্গে কথা বলছিলাম, বলছে বাবু ঠিকঠাক পৌঁছেছে, ওই কথাই আর কি হচ্ছিল। ভাইয়ের বউর সাথে ওই কথাই বলছিলাম যে আজকে যদি ধরো কোনো স্বামী স্ত্রী দুজনে মিলে ঘুরতে যেত, তারপর যদি এইরকম হতো, ধরো কোনো লেডিসেরই জামা কাপড় অ্যাটাচির মধ্যে থাকতো, তারপর সেরকম যদি অ্যাটাচিটা রেখে দিত, তাহলে কি সমস্যায় পড়তে হতো বলো তো। মানে সবসময় কি বাইরে গিয়ে হুটহাট করে জামা কাপড় কেনা যায়? এইভাবে এইরকম পরিস্থিতি, বাবা গো। তাই আমি ওই বিষয়ে আলোচনা করছিলাম আমরা, তা কথা হাসাহাসি হচ্ছে, বলে হ্যাঁ তাহলে কি অবস্থা বলো তো। আনলাম হ্যাঁ, লাস্টে এই রকমভাবে মানে সত্যি কথা কি, আমাদের বাড়িতেও একবার উপরে একটা বোন থাকে, ও বলেছিল যে দিদি ওজন মানে যে ওজনটা নেওয়ার দরকার তার থেকে বেশি কি আনছিল জানি, হ্যাঁ ওর বান্ধবীকে বলে দিয়েছিল একটু শুটকি মাছ আনতে, সেই শুটকি মাছ এনেছিল, তাতে কি ওজন জানি বেড়েছিল,
তাতে ওই বান্ধবীটা 700 টাকা জরিমানা দিতে হয়েছিল ত্রিপুরার থেকে। এইটা শুনেছি, কিন্তু এইটা আবার এক নতুন অভিজ্ঞতা। আর এই যে ইলিশ মাছ বেগুন দিয়ে হবে, ভাইয়ের বউ চলে গেছে, ও মাছ টাছ নিয়ে একটু দাঁড়িয়ে কথা বলে আবার চলে গেছে বাড়িতে। মেয়েটা বাড়িতে রয়েছে, নতুন বৌমা বাপের বাড়ি। তোমাদের তো এর আগেও বলেছি, শ্রাবণ মাসে আমাদের নতুন বৌমা বাপের বাড়িতে আমাদের মানে বাড়ির বউ জল পাড়াতে হয়, এটা নিয়ম আর কি। বেগুনটাও আলাদা করে ভেজে নিলাম, কাঁচা লঙ্কা পেস্ট দেবো। বেগুনটা আর ইলিশ মাছটা যে ভেজে নিয়েছি। আর কি বলো তো, ওই যে মাছটা এত তেল, কি বলবো, মাছের তেলেই মাছ রান্না হয়ে গেল। ও বক বক করতে করতে কালো জিরে ফোড়ন দেই। কালো জিরে ফোড়ন না দিলে ইলিশ মাছের টেস্টটা। নামিয়ে রেখেছে কৌটোটা, দেওয়া হয়। ভাইয়ের বউ এসেছিল, ওর সঙ্গে একটু গল্প করলাম। রান্না হয়ে গেল, আর ওকে খেতে দেবো। স্নান করতে ঢুকেছে, আর আমি ঝুল বারান্দার দিকে গিয়ে বসবো, দোকানটা পাহারা দেবো। এই বেগুনের ঝোলটা খেতে দারুণ লাগে। গ্যাস ওভেন মুছবো, তারপর হচ্ছে বাসন সেরকম বেরোয়নি, অল্পই বাসন বেরিয়েছে। মাছটা বেড়ে দিই ওকে, আর ওর খাবার আমি বেড়ে দিয়েছি। ও ডাল, টেবিলে সব খাবার। হ্যাঁ, স্নান করতে ঢুকেছে তো, বেরো বেরো, তারপরে যাচ্ছে। ওই যে খাবার দিয়েছে, নিজের ছেলে না থাকলে এই অসুবিধাই হয়। এই যে ভাত বাড়া রেখে নিচে যেতে হলো। বলে কি, বাবু যে কদিন না আসবে বেশি করে আমাকে এক বাটি করে ডাল দেবে, যাতে আমি ডাল ঢেলে চুমুক দিয়ে ভাত খেতে পারি, খেয়ে ঝটপট নিচে যেতে পারি। ওই মাছের কাটাকুটা বাছার দরকার নেই বলছিল, তাই আমি এখানটা বসে থাকবো, ও খাবে, কিন্তু এখনও নিচে। বিকেল 5:30 বাজে, পাম্পটা ছেড়ে দিয়ে ছাদে যাচ্ছি। তোমরা তো দেখেছিলে সকালবেলা অনেকগুলো কেচেছিলাম, আর বৃষ্টি দেখে তো মনটা খুব খারাপ লাগছিল যে এতগুলো কেচেছি। কিন্তু দেখো, এই যে সব জামা কাপড়ই পরে না একটু মানে রোদ হাওয়া দিয়েছিল, জামা কাপড় শুকিয়ে গেছে। তবে না, এই যে জিন্সের প্যান্টের এটা কোমরটা শুকায়নি। আর কি বলো তো, আমাদের ও তো তখন তো তোমাদের দেখালাম, ও তারপরে 3 বার উঠেছে খেতে বসে। ওই যে ছেলে না থাকলে এই অসুবিধাই হয়, কেননা একজন খেয়ে নিচে যায়। তোমরা তো রেগুলার যারা আমার ভিডিও দেখো, তারপরে মানে আমাদের বাবু খেয়ে নিচে যায়, ও আসে, আবার ও খেয়ে নিচে যায়, বাবু আসে। আমি দিতে পারি, কিন্তু আমাকে দাঁড়িয়ে থেকে বলে দিতে হবে যে এটা এখানে, ওটা ওখানে। ও খেয়ে আবার নিচে গেল আজকে, তারপর আমি তো একা খেলাম। আর ইলিশ মাছটা ছোট হলে কি হবে, বেশ ভালোই গন্ধ, কিন্তু খুব একটা খাওয়া হয়নি। মাছের থালা ভর্তি ঝোল দিয়ে দেখলে তো কতটা ঝোল করেছি রয়েছে। কালকে আর রান্না করতে হবে না, এখন এইভাবেই চলবে। ছেলে যোগ কদিন না আসে, একদিন রান্না করে 2 দিন খাওয়া যাবে। আর হচ্ছে অনেক হয়তো ভাববে তাহলে কি ছেলে সব খেয়ে নিত, একদিন রান্না করে 2 দিন? না, আসলে সেরকমভাবে রান্নাবান্না যা করছি ওই ধরাই থাকছে, বুঝলে তো। ওই সব খায় না, ওর পছন্দের জিনিস তো একটা তরকারি হলেই হয়ে যায়। তা এই যে সবই শুকিয়ে গেছে, শুধু প্যান্টের এগুলোর দিক দিয়ে একটু ভেজা আছে। ভাবছি ওই বক্স জানলার এখানে মেলে দেবো, ওই আমাদের দক্ষিণের ঘরগুলোতে। আর ভাবছি কি, সন্ধ্যা হলে একটু মন্দিরে যাব। আমাদেরও তো গাড়ি নিয়ে বেরিয়ে গেলে দোকানটাও তালা দিয়ে যাবে, 6:30টায় তো গাড়ি নিয়ে বেরোবে। এখন নিচে গিয়ে ওকে একটু চা করে দেবো, তারপর সেই গিয়ে মন্দিরে 1 ঘন্টা মতো বসবো। তাহলে কি একটু ঠাকুর পুজোটাও দেওয়া হবে, মানে দেখা হবে, মনটাও ভালো লাগবে। ঘরের সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে,
আর দোকান বন্ধ করে আমাদেরও চলে গেল গাড়ি চালাতে। আর আমি একটু যাই, মন্দিরে যাই, একটু বসি, তারপরে এসে ঘরে যা হোক কাজ করবো। সে তো একা একা বসে থাকবো, ভালো লাগছে না। কালকেও গেছিলাম মন্দিরে, সন্ধ্যাবেলা গিয়ে 8:30 পর্যন্ত 7:30 পর্যন্ত পুজো শেষ হয়ে যায়। আর শুধু বারের যেদিন শনিবার থাকে সেদিন দুটো ঠাকুরের পুজো হয়, নাহলে অন্য সব দিন শুধু মা কালীরই পুজো হয়। কালকে গিয়ে একটু বসেছিলাম, ভালো লাগছিল। আজকেও যাই, দুটো ফলও নিয়ে নিলাম। এখন তো আর দেবে না, এখন ফল কেটে বানিয়ে দেওয়া হয়ে গেছে, কালকে সকালে দিয়ে দেবে। ওখানে আম ছিল, মৌসুম্বি ছিল, যে একটু নদী থেকে ঘুরে আসি। পাখাটা না কেমন আওয়াজ হচ্ছে, বন্ধ করে দিই। এই মন্দির থেকে আসলাম, এই যে কপালের সিঁদুরটি। আর ছেলে ফোন করেছিল, ছেলে বলল যে ওদের ওই যে লাগেজটা, তখন তো দুপুরে তোমাদের বললাম যে প্রথমে বলেছিল 4,000 টাকায়, এখন 12,000 টাকা নাকি লাগবে ওই লাগেজটা পৌঁছে দিতে, মানে ওদের হাতে পৌঁছে দেবে। 12,000 টাকার মনে হয় জামা কাপড়ও নেই। তা আমাদের ওপরে ভাড়াটে বোনটা বলছে, দিদি ওরা যখন আসবে বলবি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে আসতে বলবি। মনে হয় তাই তো, বলে আর ইন্ডিগো ফ্লাইটে আসতে না করিস দিদি। এরকম নাকি ওদের অনেক বন্ধুরই, ওই বোনটা বললো যে সব অনেকেরই লাগেজ থাকে, যেরকম অ্যাটাচি সব কিছু ভেঙে ঠেঙে গেছে। জানা থাকলে আর মানে এরকম কি অবস্থা বলো। ছেলেগুলো ঘুরতে গেছে, তার মধ্যে ছেলে মানুষ তো একজনের জামা কাপড় দিয়ে আরেকজনের জামা কাপড়, কিন্তু এই যে এরকম টাকার অ্যামাউন্টটা বাড়াচ্ছে। ওরা যা কালকে এক হোটেলে ছিল, আজকে আবার আরেক হোটেলে যাবে। যাই হোক বন্ধুরা, ব্লগটা শেষ করি এখন। যে কদিন ওরা বাইরে থাকবে এক একদিন এক একটা খবর তো শুনতে পাবো, কিন্তু যাই খবর হোক ওরা যেন ভালো থাকে, এইটুকু। ঝামেলা তো আসবেই, এক জায়গায় গেছে, নতুন সমস্যা তো আসবেই, সেগুলো সব সমাধান করে ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। রাখি বন্ধুরা, দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।